গল্পের বই প্রেমী না, একদমই না, মানে একদমই না। আই জাস্ট কান্ট রিড বুকস অ্যাট অল। কেন জানি গল্পের বই পড়তে গেলেই আমার সবসময় ঘুম চলে আসে, তাই আমি কখনো চেষ্টাও করিনি যে একটা গল্পের বই পুরা পড়বো, আর আমি আজ অবধি পারিও নি একটা গল্পের বই পুরা পড়ে শেষ করতে। ফেসবুকটা ইউজ করায় মাঝে মাঝেই অনেক গল্পের শেষের অংশ, মাঝের অংশ, শুরুর অংশের দিকের অনেক ডায়লগই অনেকে শেয়ার করে, সেখান থেকেই অনেক সময় অনেক কিছু পড়ি বা দেখি, সেগুলোই মনে থেকে যায়। তো আজকে আপনাদের সাথে সেরকমই একটা ছোট্ট অংশ শেয়ার করব। অবশ্য শেয়ার করারও কিছুই নেই, এটা আমার জন্য নতুন হলেও আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এগুলো পড়ে ফেলেছেন। আমার মুখ থেকে শুনে হয়তো আরেকবার মনে পড়ে যাবে আপনাদের। তো বলছিলাম উপন্যাস দারুচিনি দ্বীপের শেষাংশের কথা, শুভ্রকে বলা তার বাবার কথাগুলো। তিনি বলেছিলেন, তুই একটা ফার্স্ট ক্লাস বগি অফার করিস, সবাই তোকে পছন্দ করবে, কিন্তু ট্রেনে খাওয়ার সময় চেষ্টা করবি ও যেন অন্য কেউ বিলটা দেয়। তো শুভ্র বিস্ময় নিয়ে প্রশ্ন করে, আমি যদি একটা ফুল ফার্স্ট ক্লাস বগি অফার করতে পারি তাহলে সামান্য চায়ের বিলটা কি দিতে পারি না? উত্তরে তার বাবা বলে, না পারবি না, কারণ তুই যদি সবসময় বিল দিতে থাকিস তাহলে সবাই তোর সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তোকে বুঝতে হবে যে তুই চাইলে খরচ করতে পারিস, কিন্তু কখন করবি সেটা নির্ভর করে তোর মুডের উপরে আর চয়েসের উপরে। In the end, helping others is a beautiful thing, but only when it's done with choice and not pressure. Set boundaries, protect your peace, and don't let anyone make you feel guilty for prioritizing your own life. কথাগুলো ফেসবুকের একটা স্ট্যাটাস থেকে নেয়া, তো অন্য কেউ যদি পড়ে থাকেন আর মনে করেন আমি কপি করে দিচ্ছি, মোটেও না। কার থেকে নেওয়া ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট হ্যাঁ, এটা অন্য কারো স্ট্যাটাস থেকে দেখেই আমি বলেছি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আস টু ইয়োর নিউজ ফিড। আজকের দিনটা অনেক 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 বেশি স্পেশাল, কারণ আজকে ফার্স্ট টাইম আমার ইজু এসেছে সমুদ্রের পাড়ে ঘুরতে। আমি অনেকগুলো মাস অপেক্ষা করেছি ওকে নিয়ে আসার জন্য, কারণ এখানে অনেক ঠান্ডা ছিল। ও পৃথিবীতে আসার পর এই প্রথম সামার পেয়েছে, আর এই প্রথমবারই ও বিচে ঘুরতে এসেছে। আমাদের এখানে জুন মাস থেকেই গরম পড়ে যায়, কিন্তু এই বছরটা একটু অন্যরকম যায় কেন জানি। মাঝখানে আবার ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছিল, তারপর আবার অনেক বাতাস ছিল, একটু ঘূর্ণিঝড়ের মতনও হয়ে গেছিল। অনেক বাতাস বৃষ্টি সব মিলিয়ে আপনাদেরকে দেখিয়েছিলামও যে অ্যালার্ট ছিল কিছুদিন। তো সব কিছু শেষ করে ফাইনালি একটা ভালো গরম পড়ে, আর এই ভালো গরমটার মধ্যেই আমি ওকে নিয়ে আসি। যতই গরম পড়ুক না কেন সমুদ্রের পানি অনেকটাই ঠান্ডা হয়, তাই খুব একটা গরম পড়লেই এখানে আসা উচিত। তা না হলে যেহেতু ও ছোটো বাচ্চা, আমাদের বড়দেরই অনেক সময় একটু শরীর খারাপ হয়ে যায়, তো ছোটোদেরও আরও হতে পারে, তাই এই এত লেট করেই আসা। অগাস্ট মাসে, সেদিন ছিল 1 অগাস্ট, আর আমাদের এখানে আগস্ট মাসেই সব থেকে বেশি গরম পড়ে। সেই যে আপনাদেরকে কোর্সো ইতালিয়া দেখিয়েছিলাম, আজকেও আমরা সেখানেই এসেছি। সেদিনের সাথে আজকের পার্থক্যটা এটাই, আজকে আমরা পানিতে নেমেছি, আর সেদিন ওপর থেকে আপনাদেরকে সমুদ্রটা দেখিয়েছিলাম। ওপরের দেখানো সেই রাস্তাটা তৈরি হয়েছিল বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে 1914 সালে অনুমোদিত একটি বড় উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে। এটা জেনোভার ফোচে আর বোক্কাদাসে দুটাকে একসাথে সংযুক্ত করে। মজার বিষয় হলো এই সড়কের আশেপাশে পুরনো দুর্গ, লাইট হাউস এবং 1282 সালে নির্মিত ঐতিহাসিক আব্বে অফ সান জুলিয়ানো আছে, যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও অনেক বাড়িয়ে তোলে। এখানে আপনারা অনেক বালি দেখতে পেলেও এই সৈকতটা অন্যান্য সৈকতের মতন পুরোটা বালির নয়, এটা ছোট ছোট নুড়ি পাথরের সৈকত। আর এই ধরনের সৈকত লিগুরিয়া অঞ্চলের উপকূল রেখার একটি বিশেষ বৈশিষ্ট্য।
আমরা সমুদ্রের একদমই কাছাকাছি চলে গিয়েছিলাম, যার জন্য এখানে শুধুই বালি দেখতে পাচ্ছেন, কিন্তু ওপরের দিকে সবগুলোই ছিল নুড়ি পাথরের। ইজু তো এখানে এসে খুবই খুশি হয়ে যায়। ও তো ঘুমিয়ে গিয়েছিল রাস্তায়, আর যখন এখানে আসে তখনই ওর চোখ খোলে। ঘুম থেকে উঠে কি যেন বলতে গিয়েই সমুদ্র দেখে একদম অবাক হয়ে যায়, খুব চোখ বড় বড় করে একটা এক্সপ্রেশন দেয় যে ও কোথায় চলে এসেছে হঠাৎ করে। ওখানে পৌঁছে ওর সবচেয়ে ফেভারিট অ্যাক্টিভিটি হয়ে যায় বালি দিয়ে খেলা। বালি এক হাতে ধরে, আরেক হাতে ট্রান্সফার করে বালিগুলো, তারপরে আগের হাত দিয়ে আবার বালি কুড়ায়, সব কুড়িয়ে কুড়িয়ে একদম নিজের পায়ের কাছে এনে জমিয়েছিল। বসে থাকার জন্য আমরা নিয়ে গিয়েছিলাম একটা চাদর, কিন্তু কি হবে যেন বালির উপর বসতে না হয় এই কষ্ট দূর করার জন্য চাদর নিয়ে গেলাম, আর আমার ছেলে সব বালি টালি একসাথে করে চাদরের উপরই দিয়ে দিয়েছে। নেভার মাইন্ড, আমি ওকে নিয়ে গিয়েছিলাম সেন্সারি প্লের জন্য, আর ও সেটা করতে পেরেছে, এটাই আমার সার্থকতা। উদ্দেশ্য ছিল আমার এটাই, সেখানে যাওয়ার। স্পর্শ, দেখা, শুনতে পাওয়া, স্বাদ ও গন্ধ, এই সবগুলোর ইন্দ্রিয়কে ব্যবহার করে শিক্ষার সুযোগ তৈরি করে দেয়াই হচ্ছে সেন্সারি প্লে। আর সেন্সারি প্লে অনেকটাই ইম্পর্টেন্ট ব্রেনের বিকাশের জন্য, শারীরিক দক্ষতার জন্য, ভাষা, শব্দ জ্ঞান, এই সব কিছুর বর্ণনার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। নতুন কিছু শিখতে পারার জন্য সেন্সরি প্লে অনেক দরকার। মস্তিষ্কের ভেতরের সংযোগগুলোকে শক্তিশালী করে। আর শারীরিক দক্ষতা মানে নানা ধরনের জিনিস স্পর্শ করলে শিশুর হাতের পেশি শক্ত হয়, আর মোটর স্কিল উন্নত হয়, যেমন ছোট জিনিস ধরতে বা সরাতে তারা আরও বেশি দক্ষ হয়ে ওঠে। আবার খেলার সময় আপনি যখন বিভিন্ন জিনিসের নাম বা বর্ণনা দেবেন, তখন শিশু নতুন নতুন শব্দও শিখতে পারবে। এতে ভাষার বিকাশও খুব দ্রুত হয়। গল্প করতে করতে আমি একটা সুন্দর পাথর পেয়ে গেছি। এই পাথরটা আমি নিয়ে গিয়েছি বাসায়, এটা স্মৃতি হিসেবে রেখে দিব যে আমার ইজু প্রথমবার যখন সমুদ্রে গিয়েছিল তখন আমরা এই পাথরটা নিয়ে এসেছিলাম। আজ থেকে 10-20 বছর পরে এগুলো সবই স্মৃতি হয়ে থাকলেও আমার কাছে অনেক অনেক বেশি জীবন্ত হয়ে থাকবে এই মোমেন্টসগুলো। আর এগুলোকে ধরে রাখার জন্যই, এগুলোকে ভুলে না যাওয়ার জন্যই, আরও বেশি জীবন্ত করে রাখার জন্যই আমার ইউটিউব ভিডিওগুলো বানানো। ড্রাইভে ভিডিওস, ফটোজ এগুলো সেভ করতে করতে আমার এই নেওয়া পর্যন্ত না হলেও 10টা মনে হয় ড্রাইভ খোলা হয়ে গেছে। তাই কি আর করব, এত ড্রাইভ পাসওয়ার্ড এগুলো এমনিই মনে থাকে না, তাই ভাবলাম ইউটিউবই করে ফেলি। আর সেই সাথে আমার ভিডিওগুলোও থেকে যাবে, মোমেন্টসগুলোও থেকে যাবে, কথাগুলোও থেকে যাবে। কিন্তু এখানে আমার সাফল্যটা না, আমার সাফল্যটা তখনই যখন আমার বাচ্চা এই একই ব্লগ বারবার বারবার দেখতেই থাকে। ও রিপিটেডলি, ওকে যতবারই দেখাবেন ও কখনোই বোর হয় না আমার ভিডিও দেখতে। ও নিজেকে খুব বেশি পছন্দ করে অন স্ক্রিন, আর এরকম করতে করতেই তো আমার 100 ঘন্টা প্লাস ও নিজেই বানিয়ে দিয়েছে। ও যখন এত খুশি মনে ভিডিওগুলো দেখে, সেখানেই আমি সাকসেস। আমি করেছি ইউটিউব ভিডিওগুলো, ও দেখেছে, এটাই আমার জন্য অনেক বড় বিষয়। তো অনেকক্ষণ তো পানিতে ঘোরাঘুরি হয়ে গেল, ভেজাভিজি হয়ে গেল, এখন বাসায় যাওয়ার সময়। আর এই তো ওর নানু ওকে ক্লিন করে দিচ্ছিল। অনেক রোদ ছিল তখন, দুপুর 12:30 বাজে। আমরা খুব সকালে এসেছিলাম এখানে, আর এই টাইমটাতে খুব কড়া একটা রোদ পড়ে, গরম বেড়ে যাচ্ছিল, তাই আমরা বাসার দিকে রওনা করি। ছায়ার নিচ দিয়ে হাঁটলে তাও একটু স্বস্তিতে হাঁটা যায়, কিন্তু বাংলাদেশের গরম আমি দেখেছি লাস্ট ইয়ার। ওরে বাবা, এত গরম! সকালে গরম, দুপুরে গরম, বিকালেও গরম, বাসায় থাকলেও গরম, বাইরে গেলেও গরম, রাতে ঘুমালেও গরম, মাটিতে ঘুমান তাও গরম, বিছানায় ঘুমান তাও গরম। ওফ, আমি তো খুব সাফার করেছিলাম। বাট এখানে এরকমটা একদমই না। বাইরে গেলে অবশ্যই গরম লাগে, বাসায়ও অনেক গরম লাগে, কিন্তু এরকমও টাইম যায় যে আমরা বাসায় অনেকটা সময় ফ্যান বন্ধও করে রাখি। খুব বেশি গরম না পড়লে আমাদের ফ্যানের দরকার হয়ই না। আর আমাদের বাসাটা যেই সাইডে, রাতে তো একদমই ফ্যান লাগে না, শুধু জানালা খুলে রাখলেই হয়ে যায়। আর বাইরে গেলেও আপনি যখন ছায়ার নিচে দিয়ে হাঁটবেন, খুব স্বস্তিতেই হাঁটতে পারবেন। একদম রোদের নিচে গেলেই খুব বেশি গরম লাগবে। ইজুর আব্বুর তো উইন্টার পছন্দ, আর আমার পছন্দ সামার। এই একটা জায়গায় আমাদের মতের একদমই মিল হয় না।
তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদেরকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।